আসসালামু আলাইকুম। My dear learner, welcome to my English class. This is the class number 7, online class number 7 of mine. Welcome to my English class. With the inspiration of our principal sir and higher authorities, we are taking online class due to coronavirus or COVID-19. So, my dear students, please pay attention and enjoy my class. I hope you will be benefited. Please take my roses, wishes, floral wishes, my dear learners. Please enjoy the class. I hope you will be benefited. My identity: MD Salimujjaman, lecturer in English, Government Vishesh Nur Muhammad College, Sharsha, Joshore. My dear learners, in my previous class, I took class on the topics of compound to complex. My today's topics, without an hesitation, without wasting time, I express my today's topics. Please pay attention. My today's topics, simple to complex. My today's topics, simple to complex. My dear learners, the main rules I will describe to you in Bengali for the betterment of you, for the benefit of you. We have to take a new finite verb and a subject, and then we have to take a subordinate conjunction to join the two clauses. Here I want to mention you that I want to tell you in Bengali that ফাইনাইট ভার্বের সংখ্যা বাড়াতে হবে এবং উহার জন্য প্রয়োজনীয় সাবজেক্ট সংযোজন করতে হবে এবং একটি অংশের পূর্বে সাবঅর্ডিনেট কনজাংশন বসবে। পূর্বের ক্লাসে আমি বলেছিলাম সাবঅর্ডিনেট কনজাংশন কোনগুলা। সাবঅর্ডিনেট কনজাংশন হলো অ্যাজ, সিন্স, বিকজ, দো, অলদো, ইফ, অ্যাজ দো এবং সকল ধরনের WH ওয়ার্ড অর্থাৎ হোয়াট, হোয়েন, হোয়ার, হু, হুইচ, এইগুলো হলো সাবঅর্ডিনেট কনজাংশন। এখানে আমরা বলেছি আরেকটা ফাইনাইট ভার্ব বাড়াবো এবং আরেকটা সাবজেক্ট নেব এবং একটা সাবঅর্ডিনেট কনজাংশন নিয়ে আমরা অংশগুলোকে যোগ করব। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা জানি একটা সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকে এবং একটা ফাইনাইট ভার্ব থাকে এবং একাধিক নন ফাইনাইট ভার্ব থাকতে পারে। সেই জন্য আমাদের এখানে অবশ্যই একটা সাবজেক্ট নিতে হবে এবং আরেকটা ফাইনাইট ভার্ব নিতে হবে। নিয়ে এই দুটো অংশকে, দুটো ক্লজকে একটা সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যোগ করলে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। মাই ডিয়ার লার্নার্স, প্লিজ পে অ্যাটেনশন। আই এম গোয়িং টু স্টার্ট অ্যাকর্ডিং টু দ্য রুলস। মাই ফার্স্ট rules number one, you know that I have taken class on this very topics in classes. Now if you want to pay attention here, I hope that you will be benefited. So rules number one, আমি প্রথমেই বলছি যে প্রথমে আমি কিন্তু স্ট্রাকচার দিয়েছি এবং প্রথমে আমি একটা উদাহরণ দিয়েছি। উদাহরণ অনুযায়ী আমি রুলসগুলো বলবো। তোমরা যদি মনোযোগ সহকারে শ্রবণ করো, ইনশাআল্লাহ তোমরা উপকৃত হবে বলে আমি আশা করি। প্রথম নাম্বার হলো গোয়িং দেয়ার আই স হিম। এই বাক্যটার ভিতরে অনেক নিয়ম আছে, আমি নিয়মটা বলছি। বাক্যের শুরুতে অথবা সাবজেক্টের পরে অথবা কমা চিহ্নের পরে ইনফাইনাইট ভার্ব হিসাবে যদি আইএনজি ভার্ব থাকে তবে অ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস আইএনজি ভার্ব থেকে প্রাপ্ত ফাইনাইট ভার্ব আমরা লিখব এবং কমা চিহ্নের পরে অপর অংশ লিখব। যেমন আমরা উদাহরণ বলেছিলাম যে গোয়িং দেয়ার আই স হিম, তা আমরা প্রথমে লিখব কি অ্যাজ আই ওয়েন্ট দেয়ার আই স হিম। এখানে একটু মনে রেখো, আমরা বলেছি অ্যাজ অথবা যে কোনো একটা লিখতে পারি। তারপরে উভয় বাক্যের সাবজেক্ট এক করে নিলাম, আই নিলাম। তারপরে আমরা এখানে ওয়েন্ট লিখলাম, যেহেতু এখানে শর্ট অফ ফাইনাইট ভার্ব পাস্ট টেন্স আছে তা ওয়েন্ট নিলাম। ওয়েন্ট
তারপর বাকি অংশ লিখলাম। সো হয়ে গেল, উত্তরটা কী হলো? অ্যাজ আই ওয়েন্ট দেয়ার, কমার পরে লিখলাম আই স হিম। অ্যাজ আই ওয়েন্ট দেয়ার আই স হিম, যেহেতু আমি সেখানে গিয়েছিলাম, আমি তাকে দেখেছিলাম। 1 নম্বর রুলসের একটু ব্যতিক্রম। এগেন রুলস নাম্বার 1, দে ওয়েন্ট হোম, কমা, দ্য সান হ্যাভিং সেট। দে ওয়েন্ট হোম, দ্য সান হ্যাভিং সেট। এই বাক্যটা একটু দেখো, উভয় বাক্যের সাবজেক্ট আছে, কিন্তু নন ফাইনাইট ভার্ব হিসাবে আইএনজি ভার্ব আছে হ্যাভিং। এখানে উত্তরটা আমরা কী লিখবো? যে নিয়ম বলেছে আগে, সেই নিয়ম অনুযায়ী অ্যাজ লিখবো, সাবজেক্ট লিখবো, আইএনজি ভার্ব থেকে প্রাপ্ত ফাইনাইট ভার্ব লিখবো, বাকি অংশ লিখবো, কমা লিখবো, তারপর অপর বাক্যটা লিখে দেবো। যেমন উদাহরণটা কেমন একটু খেয়াল করি। অ্যাজ দ্য সান হ্যাড সেট দে ওয়েন্ট হোম, মাই ডিয়ার স্টুডেন্ট। এখানে আমরা হ্যাড কেন লিখলাম নিশ্চয়ই খেয়াল করেছো। এখানে ওয়েন্ট হলো পাস্ট টেন্স, ওয়েন্ট হলো ফাইনাইট ভার্ব। ওয়েন্ট অনুযায়ী, অ্যাকর্ডিং টু ওয়েন্ট, মানে ফাইনাইট ভার্ব অনুযায়ী আমরা এখানে হ্যাড লিখেছি। সুতরাং উত্তরটা হলো অ্যাজ দ্য সান হ্যাড সেট দে ওয়েন্ট হোম। মাই রুলস নাম্বার 2, my dear student, please pay attention. I hope you will be benefited. I saw him doing the work. I saw him doing the work. নিয়মটা মনে রাখতে হবে। নিয়মটা আমি বলছি, মনোযোগ সহকারে শ্রবণ করো, ইনশাআল্লাহ তোমরা উপকৃত হবে। এখানকে নিয়মটা হলো, অবজেক্টের পরে ইনফাইনাইট ভার্ব হিসেবে যদি আইএনজি ভার্ব থাকে, তবে অবজেক্টের পূর্বে আমরা দ্যাট লিখব, এবং ওই অবজেক্ট থেকে অবজেক্টের পূর্বে দ্যাট লিখব, এবং অবজেক্টকে প্রাপ্ত সাবজেক্ট বানাবো, অবজেক্ট থেকে প্রাপ্ত সাবজেক্ট তৈরি করব, এবং তারপর একটা বিভার্ব লিখব, তারপর বাকি অংশ লিখে দেব। যেমন উত্তরটা কেমন? আই স দ্যাট, হিম থেকে আমরা হি বানালাম হি, বিভার্ব নিয়ে আসলাম অজ, বাকি অংশ লিখে দিলাম ডুইং দ্য ওয়ার্ক। তাহলে উত্তরটা কী হলো? আই স দ্যাট হি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক। এই বাক্যে আমরা ফাইনাইট ভার্ব আছে স হলো পাস্ট টেন্স, তাই এখানে আমরা ওয়াজ নিয়েছি। ওকে, রুলস নাম্বার 3, বাক্যে যদি ডেসপাইট বা ইনস্পাইট অফ থাকে, তবে উহা বাদ দিয়ে, অর্থাৎ ডেসপাইট অথবা ইনস্পাইট বাদ দিয়ে বাক্যে আমরা প্রথম অংশে যেভাবে করেছি সেভাবে একটা সেন্টেন্স তৈরি করব। অর্থাৎ আমরা দো বা অদ লিখব, প্লাস সাবজেক্ট লিখব, আইএনজি ভার্ব থেকে প্রাপ্ত ফাইনাইট ভার্ব লিখব, বাকি অংশ লিখব, কমা লিখব, অপর বাক্য লিখে দেব। যে উত্তরটা কেমন? দো বা অলদো দ্য ম্যান ইজ রিচ হি ইজ নট হ্যাপি। অলদো দ্য ম্যান ইজ রিচ হি ইজ নট হ্যাপি। এগেন রুলস নাম্বার 3, এখানে একটু রহস্য আছে, তাই আমি রুলস নাম্বার এগেন বলে লিখছি। কাইন্ডলি তোমরা একটু ফলো করো, দেখবা তোমরা শিখতে পারবে। ডেসপাইট হিজ ইলনেস হি ওয়েন্ট টু কলেজ। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা এই আগের সেন্টেন্সে বলেছিলাম যে আইএনজি ভার্ব থেকে প্রাপ্ত ফাইনাইট ভার্ব করব, কিন্তু এই বাক্যে কোনো আইএনজি ভার্ব নেই, বিধায় এখানে আমাদের টেন্স ভেদে হ্যাভকে মূল ভার্ব হিসাবে গ্রহণ করতে হবে। ওকে, টেন্স ভেদে আমরা হ্যাভকে মূল ভার্ব হিসাবে গ্রহণ করব। যেমন আমরা একটু দেখি, বাক্যটা বলেছে যে ডেসপাইট হিজ ইলনেস হি ওয়েন্ট টু কলেজ। এখানে আমরা কী লিখব? দো হি হ্যাড ইলনেস হি ওয়েন্ট টু কলেজ। দো হি হ্যাড ইলনেস হি ওয়েন্ট টু কলেজ। এখানে আমরা দেখো ওয়েন্টটা পাস্ট টেন্স আছে, তাই আমরা হ্যাড নিয়েছি, টেন্স ভেদে আমরা হ্যাভকে নিয়েছি। মাই ডিয়ার স্টুডেন্টস, মাই রুলস নাম্বার 4, আমি উদাহরণটা বলছি, হি ওয়েন্ট টু ঢাকা টু ভিজিট দ্য জু। আবার বলছি, হি ওয়েন্ট টু ঢাকা টু ভিজিট দ্য জু। 4 নম্বর রুলসে আছে, বাক্যে টু প্লাস ভার্ব যদি প্রথম ভার্বের উদ্দেশ্য বা কারণ নির্দেশ করে, তবে ওই টু প্লাস ভার্ব, আমি দেখো আন্ডারলাইন করে দিয়েছি, টু প্লাস ভার্ব এর পূর্বে সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড প্লাস টুযুক্ত ভার্বের টু বাদ দিয়ে বাকি অংশ লিখতে হবে। আমি আবার বলছি, বাক্যে টুযুক্ত ভার্ব যদি প্রথম ভার্বের উদ্দেশ্য অথবা কারণ প্রকাশ করে, তবে আমরা টুযুক্ত ভার্বের পূর্বে সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড প্লাস ভার্ব প্লাস বাকি অংশ লিখব। টুযুক্ত ভার্বের টু বাদ যাবে। অবশ্যই মনে রাখতে হবে যদি সাবজেক্ট একই সাবজেক্ট দুইবার বসবে। যেমন হি ওয়েন্ট টু ঢাকা সো দ্যাট হি কুড ভিজিট দ্য জু।
হি ওয়েন্ট টু ঢাকা সো দ্যাট হি কুড ভিজিট দ্য জু। মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে কিন্তু আমরা কুড লিখেছি। কুড কেন লিখলাম একটু খেয়াল করে দেখো। 4 নম্বর বাক্যেই ওয়েনটা হলো পাস্ট টেন্স, তাই আমরা কুড লিখেছি। যদি এখানে প্রেজেন্ট টেন্স থাকতো তাহলে আমরা ক্যান লিখতাম। তাহলে উত্তরটা কী হলো? হি ওয়েন্ট টু ঢাকা সো দ্যাট হি কুড ভিজিট দ্য জু। মাই ডিয়ার স্টুডেন্ট, রুলস নাম্বার 5 প্লিজ একটু খেয়াল করো। আই স টু বয়েস ইন দ্য ফিল্ড, এখানে আন্ডারলাইন দেওয়া আছে, একটু কাইন্ডলি খেয়াল করো। আই স টু বয়েস ইন দ্য ফিল্ড, টু বয়েস এর নিচে দাগ দেওয়া আছে এবং ইন দ্য ফিল্ডের নিচে দাগ দেওয়া আছে। আমি নিয়মটা বলছি, বাক্যে যদি নাউন বা নাউন ফ্রেজের পরে উহার অবস্থান নির্দেশক কোনো অংশ থাকে, তবে নাউন বা নাউন ফ্রেজের পরে রিলেটিভ প্রোনাউন প্লাস ভার্ব টু বি যোগ করতে হবে। যেমন আই স টু বয়েস ইন দ্য ফিল্ড, এখানে আমরা দেখি একটু খেয়াল করে, টু বয়েস কোথায় আছে? ইন দ্য ফিল্ড আছে, মাঠের মধ্যে আছে। সুতরাং টু বয়েস পর্যন্ত আমরা লিখবো। তাহলে আই স টু বয়েস, তারপরে লিখবো রিলেটিভ প্রোনাউন হু। এই টু বয়েস প্লুরাল বিধে আমরা এখানে ওয়ার লিখলাম, স হলো পাস্ট টেন্স তাই ওয়ার লিখলাম। সুতরাং আই স টু বয়েস হু ওয়ার ইন দ্য ফিল্ড, আই স টু বয়েস হু ওয়ার ইন দ্য ফিল্ড। I think that you can understand, you can realize, তুমি যদি বুঝতে ব্যর্থ হও তুমি অবশ্যই আমাকে ফোন করবে, ইনশাআল্লাহ আমি আশা করি তোমরা বুঝতে পারবে। I hope you can understand. Please pay attention, be mindful. Rules number 6, I saw an old man. উদাহরণটা একটু খেয়াল করো, এর ভিতরে অনেক রহস্য লুকিয়ে আছে। I saw an old man, রুলসটা হলো অ্যাডজেক্টিভ অথবা ভার্ব প্লাস আইএনজি এর পরে নাউন থাকলে, অ্যাডজেক্টিভ অথবা ভার্ব প্লাস আইএনজি এর পরে নাউন থাকলে ওই অ্যাডজেক্টিভ অথবা ভার্ব প্লাস আইএনজি বাদ দিয়ে নাউন পর্যন্ত লিখতে হবে, তারপরে রিলেটিভ প্রোনাউন লিখতে হবে, তারপরে বিভার্ব লিখতে হবে, তারপরে বাদ রেখে দেওয়া অ্যাডজেক্টিভ লিখতে হবে। যেমন আবার বলছি, অ্যাডজেক্টিভ ভার্ব প্লাস আইএনজি প্লাস নাউন থাকলে অথবা অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকলে, তাহলে অ্যাডজেক্টিভ অথবা ভার্ব প্লাস আইএনজি আমরা বাদ রেখে দেবো, দিয়ে আমরা প্রথমে নাউন পর্যন্ত লিখব। যেমন কী লিখলাম? আই স এ ম্যান, এরপরে কী লিখবো? রিলেটিভ প্রোনাউন হু, সেন্টেন্সে তারপর বললো বি ভার্ব ওয়াজ, তারপর কী লিখবো? বাদ রেখে দেওয়া অ্যাডজেক্টিভ ওল্ড। তাহলে উত্তরটা কী হলো? আই স এ ম্যান হু ওয়াজ ওল্ড। আবার বলছি, আই স এ ম্যান হু ওয়াজ ওল্ড। মাই ডিয়ার স্টুডেন্ট, এই রুলসটার আরেকটা নিয়ম আছে যেটা আমি বলতে চাচ্ছি, প্লিজ এইগেন রুল নাম্বার 6টা একটু খেয়াল করো। এ রাইজিং সান লুকস বিউটিফুল। আবার বলছি, এ রাইজিং সান লুকস বিউটিফুল। উত্তরটা কী হবে? এ রাইজিং কিন্তু ভার্ব প্লাস আইএনজি এবং আবার অ্যাডজেক্টিভ, আমরা এই রাইজিংকে বাদ রাখলাম, লিখে দিলাম এ সান। এবার রিলেটিভ প্রোনাউন লিখলাম হুইচ, এবার বিভার্ব লিখলাম ইজ, যেহেতু লুকস প্রেজেন্ট টেন্স আছে, সুতরাং উত্তরটা হচ্ছে এ সান হুইচ ইজ রাইজিং লুকস বিউটিফুল। এগেন, এ সান হুইচ ইজ রাইজিং লুকস বিউটিফুল। My dear student, rules number 7. He came back home in the morning. He came back home in the morning. Rules number 7. Please pay attention. বাক্যের কোনো অংশ দ্বারা যদি সময় নির্দেশ করা হয়, তবে ওই অংশকে when প্লাস ওই সময় অংশকে when প্লাস ইট প্লাস বিভার্ব প্লাস সময় আকারে সম্প্রসারিত করা হয়। আবার বলছি, বাক্যের কোনো অংশ দ্বারা যদি সময় নির্দেশ করা হয়, তবে ওই অংশকে অর্থাৎ ওই সময়বোধক অংশকে when প্লাস ইট প্লাস বিভার্ব প্লাস ওই সময় অংশ লিখতে হবে। যেমন আমরা উদাহরণটা একটু দেখি। হি কেম ব্যাক হোম ইন দ্য মর্নিং, সে কখন এসেছিল? সকালে এসেছিল। ইন দ্য মর্নিং নিশ্চয় সকালে সময় প্রকাশ করেছে, সুতরাং আমার উত্তরটা হবে হি কেম ব্যাক হোম হোয়েন ইট ওয়াজ মর্নিং।
He came back home when it was morning. My rules number 8. My rules number 8. My dear learners, please pay attention. I hope you will be benefited. Water is life. Water is life. এখানে বলা হয়েছে বাক্যে যদি দুটি বিষয়কে পরস্পরের সাথে তুলনা করা হয়, বাক্যে যদি দুটি বিষয়কে পরস্পরের সাথে তুলনা করা হয় তাহলে এই নিয়মটা ফলো করতে হবে। তাছাড়া অল্টারনেটিভ রুলসও আছে, তোমরা জানো বিভিন্ন বই ঘেটলে বই দেখলে অনেক রুলস পাবে। আমি একটা রুলস তোমাদের সামনে উপস্থাপন করলাম, বাদবাকি রুলসটা তোমরা নিয়ম বই থেকে দেখবে, শিখবে। এখানে আমি বলেছি যদি দুইটা নাউন পরস্পরের সাথে তুলনা করে তাহলে আমরা লিখব সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সামথিং হুইচ প্লাস ভার্ব প্লাস বাক্যাংশ। আবার বলছি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সামথিং হুইচ প্লাস ভার্ব প্লাস বাক্যাংশ। এটার অল্টারনেটিভ উত্তর আছে, তোমরা দেখতে পারো। কমপ্লেক্স উত্তরটা হলো কি, ওয়াটার ইজ লাইফ। উত্তরটা হলো ওয়াটার ইজ সামথিং হুইচ ইজ লাইফ। ওয়াটার ইজ সামথিং হুইচ ইজ লাইফ। ওকে, এটা এভাবে করা যেত, ইট ইজ ওয়াটার হুইচ ইজ লাইফ, এটাও করা যেত। মাই ডিয়ার লার্নার্স, মাই রুলস নাম্বার 9. হি ইজ টু উইক টু ওয়ার্ক। হি ইজ টু উইক টু ওয়ার্ক, এর ভিতরে একটা 2.2 এর নিয়ম লুকায়িত আছে। মাই ডিয়ার লার্নার্স, পে অ্যাটেনশন। 2.2 একটা আলাদা মানে রুলস, যার দ্বারা সিম্পল সেন্টেন্স গঠিত হয়। আমরা এটাকে সো ডট দ্যাট দ্বারা পরিবর্তন করব। বাক্য যদি 2.2 থাকে তাহলে সো ডট দ্যাট, সো ডট দ্যাট দ্বারা আমরা পরিবর্তন করব। সো ডট দ্যাটের নিয়মটা কি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড প্লাস নট প্লাস টু যুক্ত ভার্বের টু বাদ দিয়ে বাকি অংশ। আবার বলছি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট, একই সাবজেক্ট দুবার বসবে, সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড প্লাস নট প্লাস টু যুক্ত ভার্বের টু বাদ দিয়ে বাকি অংশ। মনে রাখতে হবে, যদি সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স হয় তাহলে ক্যান বসবে, আর যদি সেন্টেন্সটা পাস্ট টেন্স হয় তাহলে কুড বসবে। আর ফিউচার টেন্স সময়ের ক্ষেত্রেও ক্যান অথবা মে বসতে পারে, কোনো সমস্যা নেই। উত্তরটা কী হলো, প্রশ্নটা কী ছিল, হি ইজ টু উইক টু ওয়াক। উত্তরটা কী হলো, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যদি বাসায় প্র্যাকটিস করো, এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হলো গ্রামারের মাদার, গ্রামারের একটা বড় অংশ। এর মাধ্যমে কমপ্লিটিং সেন্টেন্স পারা যায়, রাইট ফ্রম ভার্ব পাওয়া যায়, অনেক অংশই পাওয়া যায়, কানেক্টর পাওয়া যায়। সুতরাং এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অর্থাৎ সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্সগুলো যদি ভালো করে শেখা যায় তাহলে তোমাদের গ্রামারের অন্যান্য অংশগুলো 80% কমপ্লিট হয়ে যায়। আমি এতক্ষণ যা করালাম তার কিছু হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা বাসায় প্র্যাকটিস করবে। যদি না পারো তাহলে আমাকে ফোন করবে, ইনশাল্লাহ আমি আশা করি তোমরা পারবে, ইনশাল্লাহ ইউ ক্যান ডু ওয়েল। হোমওয়ার্কস নাম্বার 1, we watched them going forward. Number 2, you must have heard the name of Taj Mahal in India. Number 3, health is wealth. Number 4, a rolling stone gathers no moss. Number 5, he will come here to meet us. Number 6, he works hard to prosper in life. Number 7, the weather being cold, we could not go out. Number 8, despite his carefulness, he failed to do it. Number 9, finishing her cry, Della attended to her cheeks. My dear learners, এতক্ষণ আমার সাথে থাকার জন্যে সবাইকে থ্যাঙ্কস, সবাইকে ধন্যবাদ। সো স্টে হোম, স্টে সেফ, স্টে ফেয়ার, always speak the truth, never tell a lie, honor your parents, honor your seniors, and love your youngers. Always remember the name of your Almighty Allah. Assalamu alaikum.